ওকে, সবাই অলমোস্ট চলে আসছে। তো তোমাদেরকে যে চ্যাপ্টার 22 এর লেকচার ভিডিওগুলো দেওয়া হয়েছিল ওগুলো কি সবার দেখা হয়েছে? Yes, ভাইয়া। ওকে, সো ওখানে থেকে ওই ভিডিওগুলো থেকে অ্যাকচুয়ালি নোটগুলো তোমাদের করে ফেলতে হবে। হ্যাঁ, আমরা বেসিক্যালি এই ব্যাচটা কিভাবে করে রান করবো এটা বলে দেই। তোমাদের ওই প্রিভিয়াস ব্যাচের লেকচার ভিডিওস গুলো দিয়ে দেওয়া হবে, এন্ড ওগুলি রিলেটেড যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম থাকে বা কিছু, ওগুলা রিলেটেড ডিসকাশন আমরা লাইভ ক্লাসগুলোতে করব। তো এইভাবে করে করে ফার্স্টে চ্যাপ্টারস গুলি শেষ করবো, যে রেডিও অ্যাক্টিভিটি আর অ্যাস্ট্রোফিজিক্স, বিকজ রেডিও অ্যাক্টিভিটি আর অ্যাস্ট্রোফিজিক্স এই ব্যাচে শেষ করতে করতে তোমাদের মেইন ব্যাচে ম্যাগনেটিজম পর্যন্ত আমরা শেষ করে ফেলবো। তো তখন তোমাদের বলতে গেলে সিলেবাস শেষ। ওকে, এরপর থেকে উই উইল স্টার্ট ডুইং বুকলেট সলভিং ক্লাসেস। আচ্ছা, সো তোমাদের চ্যাপ্টার 22 এর লেকচার ভিডিও দেখার পরে ওখানে ওই ভিডিওগুলো থেকে বুঝো নাই এমন কিছু আছে? কোন স্পেসিফিক টপিক নিয়ে ডিসকাস করা হয়েছে, ওইটা নিয়ে কনফিউশন বা এমন কিছু? আরেফিন, রায়ানা, ভিডিওগুলো দেখা হয়েছে সব? কয়টা লেকচার ভিডিও ছিল? 5টা নাকি? হ্যাঁ। 5টা লেকচার ভিডিও ছিল, অল্প অল্প করে ভেঙে ভেঙে করানো হয়েছে, সো দ্যাট তোমাদের নতুন ইনফরমেশন তো ওগুলি, তো ওগুলো যেন তোমাদের অ্যাবজর্ব করতে তেমন কোনো কষ্ট না হয়। তো ফার্স্ট অফ অল আমরা কি নিয়ে ডিসকাস করছি? বেসিক কেমিস্ট্রি নিয়ে ডিসকাস করছি, যে অ্যাটমস এন্ড রেডিও অ্যাক্টিভিটি এই চ্যাপ্টারের নাম, তাই না? তো এই চ্যাপ্টারের নাম হলো অ্যাটমস এন্ড রেডিও অ্যাক্টিভিটি। So এখন এখানের মধ্যে ফার্স্ট অফ অল, হোয়াট ইজ অ্যান অ্যাটম? An atom is a neutral particle consisting of protons, neutrons and electrons. It has equal number of protons and electrons, যার জন্য তার চার্জটা কি নিউট্রন। আচ্ছা, তো প্রোটন আর নিউট্রন কোথায় থাকে? প্রোটন আর নিউট্রন থাকে নিউক্লিয়াসে। আর ইলেকট্রন কোথায় থাকে? ইলেকট্রন শেলে। এগুলা বেসিক যে আমাদের কথাগুলো ওগুলা তো আমরা বলছি, কিন্তু এখানের মধ্যে আমরা কয়টা কি করছি? সাইজ কম্পারিজন করছি, তাই না? যে আমাদের একটা অ্যাটমের ডায়ামিটার আর একটা নিউক্লিয়াসের ডায়ামিটার, ওগুলোর মধ্যে একটা কম্পারিজন করছে। একটা স্ট্যান্ডার্ড অ্যাটমের ডায়ামিটার কত? 1 into 10 to the power minus 10. 1 into 10 to the power minus 10। এই জিনিসটাকে বলা হয় 1 আর্মস্ট্রং। ঠিক আছে, আমরা যেরকম মিলি, মাইক্রো, ন্যানো ওরকম কতগুলো টার্ম শিখছিলাম না? তো এখানের মধ্যেও এরকম আর্মস্ট্রং হলো একটা প্রিফিক্স, যে 1 আর্মস্ট্রং, যেটা কি একটা স্ট্যান্ডার্ড অ্যাটমের ডায়ামিটার। ওকে, which is equal to what? 1 into 10 to the power minus 10 মিটার। আর একটা নিউক্লিয়াসের ডায়ামিটার কত? এটা নিউক্লিয়াসের ডায়ামিটার হলো Minus 15. 1 into 10 to the power minus 15 মিটার। এটা হলো মাইনাস 15টাকে বলা হয় কি ফেমটো। ঠিক আছে, এটাকে কি বলা হয়? 1 fm। f মানে হলো ফেমটো। ঠিক আছে, এটাকে বলা হয় 1 ফেমটোমিটার। এই ফেমটো টার্মটা এখন জানার দরকার নেই, এই ভ্যালুগুলো এখন জানার দরকার নেই, জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে রাখলাম যে একটা অ্যাটমের নিউক্লিয়াসের তুলনায় একটা অ্যাটমের ডায়ামিটার আসলে কত বড়। তো তার মানে কি ইলেকট্রন শেলগুলি অনেক কি থাকে, দূরে দূরে থাকে, তাই না? আর নিউক্লিয়াসটা হলো ভেরি ভেরি কম্প্যাক্ট, অনেক ছোট একটা জায়গায় নিউক্লিয়াসটা কনসেন্ট্রেট করা। বুঝতে পারছো? এখন নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে আরেফিন? নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটনস আর নিউট্রনস, নাকি? So 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখন মনে করো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো এই 6টা পজিটিভ দিছি, তো তাহলে এই পজিটিভ চার্জ গুলা কারা? প্রোটন গুলি, নাকি রায়ানা? তো নিউক্লিয়াসের ভিতরে পজিটিভ চার্জ গুলি হলো প্রোটন, আর নিউট্রাল গুলি কে? নিউট্রাল গুলি হলো নিউট্রন, নাকি? আচ্ছা, এন্ড আমাদের ইলেকট্রন শেলে কে থাকে? ইলেকট্রন শেলে থাকে আমাদের ইলেকট্রন। ওকে,
তো এখন একটা কোয়েশ্চেন যেটা আসে কি জিনিস, যে তোমার নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে, নিউট্রন আছে। নিউট্রনের তো কোনো চার্জ নাই, কিন্তু প্রোটনের কি আছে? পজিটিভ চার্জ। তো 10⁻⁻15 কি অনেক ছোট একটা জায়গা না নিধিতা? তো এত ছোট একটা জায়গার মধ্যে এই যে আমাদের পজিটিভলি চার্জড প্রোটন বা পজিটিভলি চার্জ পার্টিকেল গুলি যে আছে, তো তারা কি করবে? সিমিলার চার্জ কি করে? একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে নাকি রিপেল করে? রিপেল করে। রিপেল করে। তো তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন গুলি আছে তারাও কি করার ট্রাই করতেছে? দে আর অলসো ট্রাইং টু রিপেল ইচ আদার এন্ড ট্রাইং টু ব্রেক ফ্রি ফ্রম দ্য নিউক্লিয়াস, তাই তো? তো তার মানে নিউক্লিয়াসটা কি থাকে? নিউক্লিয়াসের একটা ভেঙে যাওয়া টেন্ডেন্সি থাকে বিকজ অফ দিস রিপালশন বিটুইন দ্য পজিটিভলি চার্জড প্রোটনস। তো এখন নিউক্লিয়াসটা তো ভেঙে যায় না, নিউক্লিয়াসটা তো তার জায়গা মতো ধরে রাখে। হাউ ইজ দ্যাট পসিবল? এই জিনিসটা আমরা চ্যাপ্টার 2 তেও ডিসকাস করছিলাম, মনে আছে? আমাদের ফান্ডামেন্টাল টাইপস অফ ফোর্সের মধ্যে একটা ফোর্সের নাম বলছিলাম কি? নিউক্লিয়ার ফোর্স। সো তাহলে ওই নিউক্লিয়ার ফোর্সটা কি করে? নিউক্লিয়ার ফোর্সটা তোমার নিউক্লিয়াসটাকে বাইন্ড করে রাখে। তো তাহলে এখানে আমাদের দুইটা ফোর্সের কম্পিটিশন হয়। কিসের কিসের? ইলেকট্রিক ফোর্স আর নিউক্লিয়ার ফোর্স। তো ইলেকট্রিক ফোর্স আর নিউক্লিয়ার ফোর্স যদি কিসে থাকে? ইকুইলিব্রিয়ামে থাকে, মানে কি একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দেয়, তখন কি থাকবে? আমাদের নিউক্লিয়াসটা হবে স্টেবল। বুঝতে পারছো? তো তাহলে নিউক্লিয়াসটা স্টেবল থাকবে কখন? যখন নাকি ইলেকট্রিক রিপালশন বিটুইন দ্য প্রোটনস এন্ড দ্য নিউক্লিয়ার ফোর্স বিকজ অফ দ্য প্রোটনস এন্ড নিউট্রনস, ওই দুইটা কি হয়? যদি সমান সমান হয় তো তখন কি হবে? দ্য নিউক্লিয়াস উইল বি স্টেবল আর কি। কিন্তু একটা বেশি বা একটা কম এরকম আমাদের ইমব্যালেন্স দেখা দিলে তখন কি হবে? তখন ইট উইল বিকাম আনস্টেবল, নাকি? যে ফোর্স গুলি যদি সমান না হয় তো তখন কি হবে? নিউক্লিয়াসটা আনস্টেবল হবে। তো যে কোনো আনস্টেবল জিনিসের কি টেন্ডেন্সি থাকে আরেফিন? যে কোনো আনস্টেবল জিনিসের টেন্ডেন্সি থাকে টু বিকাম স্টেবল, নাকি? তো তাহলে যে কোনো আনস্টেবল পার্টিকেল দে ওয়ান্ট টু বিকাম স্টেবল। তো এখন তারা আনস্টেবল কেন? বিকজ তাদের মধ্যে এক্সেস এনার্জি আছে। এই যে তাদের এক্সেস এনার্জি, এই এনার্জিটার জন্য তারা কি স্টেবল থাকতে পারতেছে না, যে ইদার ইলেকট্রিক ফোর্স বেশি অর ইদার নিউক্লিয়ার ফোর্স বেশি। তা কি দরকার স্টেবিলিটি পাওয়ার জন্য? এক্সেস যতটুকু এনার্জি আছে, ইট হ্যাজ টু গেট রিড অফ দ্যাট এনার্জি, নাকি ইশতিয়াক? যে এক্সেস যে এনার্জিটা আছে নিউক্লিয়াসের মধ্যে, ওই এক্সেস এনার্জিটা ইলেকট্রিক ফোর্সের ফর্মে থাকতে পারে, তোমার নিউক্লিয়ার ফোর্সের ফর্মে থাকতে পারে, বাট যেটার জন্যই থাকুক এই এক্সেস এনার্জি তো ভালো না। এই এক্সেস এনার্জির জন্য তো সে স্টেবল থাকতে পারতেছে না। তো স্টেবল হওয়ার জন্য কি করা লাগবে? ইট হ্যাজ টু গেট রিড অফ দ্য এক্সেস এনার্জি ইট হ্যাজ। তো এই যে সে তার এক্সেস এনার্জিটাকে রিলিজ করবে বা এক্সেস এনার্জিটাকে যে ছেড়ে দিবে, এইটাকে আমরা কি বলি? রেডিয়েশন। অর এই যে আমাদের একটা নিউক্লিয়াসের টেন্ডেন্সি টু রিলিজ এনার্জি, এটাকে আমরা কি বলি? রেডিও অ্যাক্টিভিটি। ওকে, তো তাহলে ওইটা রেডিয়েশনের ফর্মে ছাড়বে, ইয়েস। এন্ড এই ফেনোমেননটাকে, এটাকে আমরা কি বলি? রেডিও অ্যাক্টিভিটি। এই জিনিসটার কাজটা কি তাহলে দেখো? যদি নিউক্লিয়াসটা স্টেবল থাকে তো তার মানে কি নিদিতা? যদি নিউক্লিয়াসটা স্টেবল থাকে তো তার মানে তা অ্যাটম ইজ নট রেডিও অ্যাক্টিভ। কিন্তু নিউক্লিয়াসটা যদি স্টেবল না থাকে, মানে কি এক্সেস এনার্জি আছে, তো এক্সেস এনার্জিটা তার রিলিজ করতে হবে। তো যে নিউক্লিয়াসটা আনস্টেবল, ওই নিউক্লিয়াসটাকে কি বলবো? রেডিও অ্যাক্টিভ। বুঝতে পারছো যে কখন রেডিও অ্যাক্টিভ হবে কখন হবে না? Yes, তো ভাইয়া। তো তাহলে ফার্স্ট অফ অল রেডিও অ্যাক্টিভ কখন হয়? যখন নাকি নিউক্লিয়াসটা আনস্টেবল হয়। নিউক্লিয়াসটা আনস্টেবল কখন হয়? যখন নাকি ইলেকট্রিক বা নিউক্লিয়ার ফোর্সের মধ্যে একটা ইমব্যালেন্স দেখা দেয়। আচ্ছা ঠিক আছে, তো তাহলে একটা অ্যাটম থাকলো বা একটা নিউক্লিয়াস পাইলাম যে নাকি রেডিও অ্যাক্টিভ, মানে তার নিউক্লিয়াসটা আনস্টেবল। তো আনস্টেবল জিনিস কি হইতে চাবে? স্টেবল হইতে চাবে। স্টেবল হবে কিভাবে? যার জন্য আনস্টেবল ওই জিনিসটাকে কমাইতে হবে। কার জন্য আনস্টেবল? এক্সেস এনার্জির জন্য আনস্টেবল। তো এক্সেস এনার্জিটাকে ছেড়ে দিতে হবে। তো এই এক্সেস এনার্জিটাকে কি ফর্মে ছাড়ে তারা? দিস এক্সেস এনার্জি ইজ রিলিজড ইন দ্য ফর্ম অফ রেডিয়েশন।
এখন রেডিয়েশন গুলি কি? আলফা, বেটা, গামা। বেটার মধ্যে আমাদের দুইটা আছে, বেটা মাইনাস বেটা প্লাস। The neutron radiation. ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, এই যে আমাদের উপরের তিনটা আলফা, বেটা প্লাস, বেটা মাইনাস আর গামা, এদেরকে আলাদা করে কি বলা হয়? আয়োনাইজিং রেডিয়েশন। যে তারা তো রেডিয়েশন ঠিক আছে, কিন্তু রেডিয়েশনের সাথে আরো এক্সট্রা একটা ওয়ার্ড অ্যাড করা হয়েছে কি রাইয়ানা? আয়োনাইজিং। তো ইশতিয়াক, এটা আনস্টেবল কেন হবে? আচ্ছা, তো তাহলে যে কথাটা বলতেছিলাম যে এখানে আমাদের কাজটা কি, যে আয়োনাইজিং রেডিয়েশন। আচ্ছা ঠিক আছে, তো ওইটা নিয়ে আমরা দেখতেছি যে এখানের মধ্যে কাজটা কি তোমার আয়োনাইজিং রেডিয়েশন কেন বলা হয়। রেডিয়েশন মানে তো রিলিজ অফ এনার্জি ইন দা ফর্ম অফ ওয়েভস বা ইন দা ফর্ম অফ রেজ। তো এখন এখানের মধ্যে এনার্জিটা রিলিজ করতেছে, কিন্তু তাকে আবার আরেকটা নাম কি দেওয়া হয়েছে? আয়োনাইজিং। তো এটার মানেটা কি? কোন একটা নিউট্রাল পার্টিকেলকে যদি কি করে, একটা রেডিয়েশন আয়োনাইজ করতে পারে, মানে কি কোন একটা নিউট্রাল পার্টিকেলকে যদি চার্জড আপ করে ফেলতে পারে, তো তাহলে তাকে আমরা কি বলবো? আয়োনাইজিং রেডিয়েশন বলবো। আর নিউট্রন রেডিয়েশনটা রেডিয়েশন বাট নট আয়োনাইজিং, মানে সে ডিরেক্টলি আয়োনাইজেশন কজ করায় না। তো কোনটাতে কি হয় এগুলা জিনিস কিন্তু ভিডিওতে আরো ডিটেলস এক্সপ্লেইন করা আছে, আমি জাস্ট এখানে সামারাইজ করতেছি। তোমাদের স্পেসিফিক কোনো কোয়েশ্চেন যদি থাকে তো তাহলে করতে পারো, অর এলস আমাদের ভিডিওগুলো দেখলে অ্যাকচুয়ালি না বুঝার তেমন কথা না, যে ভিডিওগুলোতে প্রত্যেকটা জিনিসই অল্প 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 করে লেকচার বাই লেকচার কভার করা হয়েছে। তো ওখানের মধ্যে বুঝার কথা, না বুঝলে ওগুলা থেকে জিজ্ঞাসা করতে পারো, সমস্যা নেই। তো যে কথা বলতেছিলাম যে আলফা, বেটা আর গামা এদেরকে কি বলা হয়? আয়োনাইজিং রেডিয়েশন বলা হয়, বিকজ দে কজ আয়োনাইজেশন। আর নিউট্রন সে রেডিয়েশন, কিন্তু সে আয়োনাইজেশন কজ করায় না। তো এখন আলফা, বেটা, গামা এদের নেচার নিয়ে ডিসকাস করা হয়েছে। কেমন জিনিস? একটা আলফা পার্টিকেল কি? একটা আলফা পার্টিকেল ইজ আ হিলিয়াম নিউক্লিয়াস, নাকি নিদিতা? An Yes, alpha Bhaiya. particle is a helium nucleus, মানে it consists of 2 protons and 2 neutrons. বাট তার কি থাকে না, কোনো আউটার শেল ইলেকট্রন থাকে না। তো তাহলে জাস্ট কি একটা হিলিয়াম অ্যাটম থেকে তুমি যদি কি করো, তার ইলেকট্রন গুলাকে সরায় ফেলো, তো তাহলে যেই জিনিসটা থেকে যাবে ওটা কি হবে? হিলিয়ামের নিউক্লিয়াসটা থেকে যাবে, নাকি? সো নিউক্লিয়াসের চার্জ কি হবে? দুইটা প্রোটন আছে, তো তার মানে তার চার্জ কত? +2. +2। সো তাহলে একটা আলফা পার্টিকেলটা কি, সিম্পলি যদি বলি an alpha particle is a helium nucleus, তো তাহলে তার ম্যাস নাম্বার হবে 4, অ্যাটমিক নাম্বার হবে 2। এন্ড যেহেতু সে শুধু হিলিয়ামের নিউক্লিয়াস, তার কোনো ইলেকট্রন নাই, তো তার মানে তার চার্জ হবে কত? +2। তো তাহলে এটা হলো আমাদের একটা আলফা পার্টিকেল, একটা হিলিয়াম নিউক্লিয়াস। ওকে, তো আলফা পার্টিকেলের সিম্বল এইভাবেও দিতে পারো, হিলিয়ামও লিখতে পারো, যে কোনোটাই কারে, কোনোটাতেই সমস্যা নেই। একটা বেটা পার্টিকেল, আমাদের বেটা প্লাসটা নিয়ে কোয়েশ্চেন আসবে না, জাস্ট স্টুডেন্ট বুকে জানায় রাখছে যে বেটা প্লাস নামেরও পার্টিকেল আছে। এখানে আমাদের মেইন জিনিসটা কি, বেটা মাইনাস পার্টিকেল নিয়ে। আচ্ছা, তো এই জিনিসগুলি যে কখন আলফা, কখন বেটা, কখন গামা রিলিজ করবে, এরকম কি আছে আমাদের একটা ডায়াগ্রাম করছে। ওই ডায়াগ্রাম তোমাদের সিলেবাসে নাই, স্টুডেন্ট বুকেও এর জন্য নাই, কিন্তু ওইটা লেকচারের মধ্যে পাওয়ার কথা, এনজেড ডায়াগ্রাম, তাই না? Yes, Bhaiya. তাহলে এই এনজেড ডায়াগ্রামের মধ্যে ব্যাপারটা কি ছিল? এন মানে হলো নিউট্রন নাম্বার, জেড মানে হলো প্রোটন নাম্বার। তো এখন এখানের মধ্যে কি আছে? দেয়ার ইজ দিস স্টেবিলিটি ব্যান্ড, মানে কি
এই ব্যান্ডের মধ্যে যদি তোমার কি পড়ে, প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বার কনসিডার করে দেন তোমার ব্যান্ডের উপরে যদি পড়ে, তো তার মানে কি সে স্টেবল হবে। কিন্তু প্রোটন নাম্বার এইটা, কিন্তু নিউট্রন নাম্বার এইটা, তো তাহলে পয়েন্টটা কোথায় পড়লো? এই জায়গায়। তো সে কি স্টেবিলিটি ব্যান্ডের ভিতরে নাকি বাইরে? বাইরে। সে স্টেবিলিটি ব্যান্ডের বাইরে, তো তার মানে সে কি স্টেবল না। তো তার মানে সে আনস্টেবল, তার মানে সে কি হবে? রেডিও অ্যাক্টিভ। তো এখন সে কি করবে? আয়োনাইজিং রেডিয়েশন রিলিজ করবে। এখন এটা কি হইতে পারে? আলফা হইতে পারে, বেটা হইতে পারে। তো এটা আমরা এই এনজেড ডায়াগ্রাম দেখে বের করতে পারি। তো এখানের মধ্যে দেখো অ্যাটমিক নাম্বার 83 পর্যন্ত আমাদের এই কি আছে? স্টেবিলিটি ব্যান্ডটা আছে। তো অ্যাটমিক নাম্বার 83 থেকে বেশি অ্যাটমিক নাম্বার ওয়ালা আমাদের এলিমেন্ট আছে না? তো পিরিয়ডিক টেবিলে যদি খেয়াল করে থাকো তোমরা, যে অ্যাটমিক নাম্বার 83 থেকে বড় যে কোনো এলিমেন্ট কি হয়? সে ইনহেরেন্টলি রেডিও অ্যাক্টিভ, তারা রেডিও অ্যাক্টিভ হবেই হবে। আর অ্যাটমিক নাম্বার 83 এর ভিতরে কি স্পেসিফিক কয়েকটা আইসোটোপ হলো রেডিও অ্যাক্টিভ। এর মানে কি বুঝাইতেছি দেখো, তোমরা কেমিস্ট্রিতে কার্বন 14 নিয়ে পড়ছো না? যে কার্বনের আমাদের আইসোটোপ আছে, কার্বনের আইসোটোপ কার্বন 12, 13, 14, এগুলোর নামই তোমরা শুনছো, কিন্তু কার্বনের আইসোটোপ টোটাল কয়টা আছে জানো? কার্বনের আইসোটোপ অ্যাকচুয়ালি টোটাল আছে আমাদের মোর দ্যান 20। ঠিক আছে, আমরা এখনো ছোট আছি, তো এর জন্য আমরা এত বেশি ডিটেইলসে পড়ি না। ইউনিভার্সিটিতে উঠলে আরো ডিটেইলসে পড়বা। তো এখন এখানের মধ্যে কাজটা কি? কার্বনের এই যে কার্বনের যে কার্বন 12 আইসোটোপটা আছে, সে হলো সবচেয়ে বেশি অ্যাবান্ডেন্ট। আয়োনাইজ করা তো খারাপ। এই যে আমাদের গামা রেডিয়েশন, আয়োনাইজিং রেডিয়েশন দেখে কি করে? সে ক্যান্সার কজ করাইতে পারে। যে সে আমাদের বডির ভিতরে এরকম আসলে, তো তখন কি করে? সেল গুলাকে মিউটেট করায় দেয়, আয়োনাইজ করায় দেয়। তো এর জন্য কি হয়? বডি ড্যামেজ হয়ে যায়। তো আয়োনাইজ করা তো ভালো কাজ না, বুঝছো? ওকে, তো তাহলে কার্বন 12, কার্বন 13 এগুলা হলো আমাদের কি? এটা এই দুইটাও কার্বন, কিন্তু তারা কি স্টেবল কার্বন। তো তার মানে তাদের নিউক্লিয়াসটা হলো স্টেবল। কিন্তু কার্বন 14টা, এইটা নিউক্লিয়াসটা হলো আনস্টেবল, মানে কি সে হলো রেডিও অ্যাক্টিভ। বুঝতে পারছো? তো তাহলে কার্বন 14 হলো একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ অফ কার্বন, কিন্তু কার্বন 12 আর কার্বন 13 তারা হলো স্টেবল। এরপরে তোমার হাইড্রোজেনের কতগুলি আছে না? হাইড্রোজেনের আইসোটোপ গুলোর নাম কি কি জানো নিদিতা? হাইড্রোজেনের আইসোটোপ গুলোর নাম কি কি? হাইড্রোজেন 1, হাইড্রোজেন 2, হাইড্রোজেন 3। এটাকে কি বলা হয়? ট্রিটিয়াম নাকি? হাইড্রোজেন 3 টাকে, হাইড্রোজেন 2 টাকে কি বলা হয়? ডিউটেরিয়াম। এগুলো জানো? শুনছিলা কেমিস্ট্রিতে? হাইড্রোজেন 1 টার নাম কি ছিল মনে আছে? হাইড্রোজেন না, এটার নাম ছিল প্রোটিয়াম। বুঝছো? একটা প্রোটন, তো এর জন্য তার নাম হলো প্রোটিয়াম। দুইটা প্রোটন, তো এর জন্য তার নাম হলো ডিউটেরিয়াম। তিনটা প্রোটন, তার জন্য তার নাম হলো ট্রিটিয়াম। বুঝতে পারছো? তো এইগুলা ছিল হাইড্রোজেনের আইসোটোপ গুলার নাম। তো এখন হাইড্রোজেন 1 আর হাইড্রোজেন 2, যে আমাদের প্রোটিয়াম আর ডিউটেরিয়াম, এই দুইটা হলো আমাদের স্টেবল আইসোটোপ, মানে কি তারা রেডিও অ্যাক্টিভ না। কিন্তু আমাদের এই যে ট্রিটিয়ামটা হলো আনস্টেবল, মানে সে কি সে হলো রেডিও অ্যাক্টিভ। বুঝতে পারছো? তো এইগুলা ব্যাপার তো তোমাদের এনজেড ডায়াগ্রামের মধ্যে ডিসকাস করা হয়েছিল কেমন জিনিস, যে অ্যাটমিক নাম্বার 83 পর্যন্ত আমাদের স্টেবিলিটি ব্যান্ড আছে। অ্যাটমিক নাম্বার 83 এর থেকে বড় অ্যাটমিক নাম্বার ওয়ালা যতগুলি এলিমেন্ট আছে তারা কি রেডিও অ্যাক্টিভ, এন্ড তারা কি এমিট করে? আলফা পার্টিকেল ইমিট করে, যে দে ডিকে বাই এমিটিং আলফা রেডিয়েশন। দেন তোমার স্টেবিলিটি ব্যান্ডের উপরে কি ছিল? বেটা মাইনাস।
বেটা মাইনাস, আর স্টেবিলিটি ব্যান্ডে বেটা মাইনাসও ছিল, আরেকটা কি ছিল, নিউট্রন রেডিয়েশন নাকি? হ্যাঁ। স্টেবিলিটি ব্যান্ডের নিচে প্রোটন নাম্বার হলো বেশি, তো এখানে হলো বেটা প্লাস, বা আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় ইলেকট্রন ক্যাপচার। তো এই ব্যাপারগুলি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য যে কখন আলফা হয় কখন বেটা হয়, এগুলো আমাদের আসলে বুঝি কিভাবে। এখন আমাদের দরকার নেই, জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখছে আউট অফ সিলেবাস। এখন এইগুলার মধ্যে তো কোনো গামা রেডিয়েশনের কথা লেখা নাই, আছে? তো তাহলে গামা রেডিয়েশন কখন ইমিট হবে? গামা রেডিয়েশনটা আসলে কি, দে আর জাস্ট পিওর এনার্জি। তো তাহলে কি হয় গামা রেডিয়েশনের ব্যাপারটা, যে আলফাটিকে যখন হয় তখনও সাথে অ্যাকম্পেনিং কিছু গামা রেডিয়েশন থাকে, বেটাটিকে যখন হয় তখনও তার সাথে অ্যাকম্পেনিং কি থাকে, কিছু গামা রেডিয়েশন থাকে, যে এনার্জি ফর্মে, যে এনার্জিটা কোন ফর্মে ছাড়ে, ওই গামা রেডিয়েশনের ফর্মে ওই কাইনেটিক এনার্জিটা পায়, এমন কিছু। তো গামা রেডিয়েশনের স্পেসিফিক কোনো কন্ডিশন নাই যে কখন গামা রেডিয়েশন ইমিট হবে। এখানের মধ্যে কয়েকটা টার্ম বলে, যে মেটা স্টেবল, ঠিক আছে, মেটা স্টেবল কতগুলি এলিমেন্ট আছে যাদেরকে দিয়ে কি করা যায়, গামা রেডিয়েশন ইমিট করানো যায়, কিন্তু তারা কখনো শুধু গামা এমিট করে না। গামা অলওয়েজ কোনো আর একটা রেডিয়েশনের সাথে রিলিজ হয়, আলফার সাথে গামা আসতে পারে, বেটার সাথে গামা আসতে পারে, এরকম টাইপের, বুঝছো? তো তাহলে আলফা পার্টিকেল নিয়ে যে কথাটা বলতেছিলাম, নেচার অফ দা পার্টিকেলস, তো আলফা পার্টিকেল হলো একটা হিলিয়াম নিউক্লিয়াস। একটা বেটা মাইনাস পার্টিকেল, এইটার মেকানিজমটা আমাদের জানতে হয়, এটা তোমাদের নোটসে সুন্দর মতো লেখা আছে কি জিনিস। একটা বেটা মাইনাস পার্টিকেল কি, a beta minus particle is a fast moving electron or a high energy electron, ঠিক আছে, একটা ইলেকট্রন। কিন্তু এই ইলেকট্রনটার অরিজিনটা হলো উইয়ার্ড। ইলেকট্রন নরমালি থাকে কোথায়, ইলেকট্রন শেলে, কিন্তু এই যে বেটা মাইনাস পার্টিকেল, যে ইলেকট্রনটা, সে কোথা থেকে রিলিজ হয়, this electron is actually released from the nucleus. নিউক্লিয়াসের মধ্যে কি ইলেকট্রন থাকার কথা? তো তাহলে নিউক্লিয়াসের মধ্যে থেকে ইলেকট্রন প্রডিউস হয়েছে কিভাবে, ওখানের মধ্যে কি হয়, বেটা মাইনাস পার্টিকেল এমিটি করে যখন নাকি কি থাকে, এক্সেস নাম্বার অফ নিউট্রন থাকে, যে নিউট্রন নাম্বার অনেক বেশি, তো তখন কি করে, বেটা মাইনাস পার্টিকেল রিলিজ করে। হাউ, ওই এক্সেস যে নিউট্রন আছে, ওই নিউট্রন গুলোর মধ্যে থেকে একটা নিউট্রন কি করবে, the neutron will transmute into a proton and an electron, ঠিক আছে, সে কি করে, সে ভেঙে যে একটা প্রোটন আর একটা ইলেকট্রনে কনভার্ট হয়। তো এখন প্রোটন তো নিউক্লিয়াসে থাকারই রেসিডেন্ট, যে প্রোটন তো নিউক্লিয়াসে স্টেবলি থাকে, তো তাহলে প্রোটনটা কি করে, নিউক্লিয়াসে থেকে যায়। কিন্তু ইলেকট্রন তো নিউক্লিয়াসে থাকার মানুষ না, তো তখন ইলেকট্রনটাকে কি করে, নিউক্লিয়াস থেকে কিক আউট করে দেয়, যে বের করে দেয়। তো ওই যে নিউক্লিয়াস থেকে কি হচ্ছে, ইলেকট্রন বের হচ্ছে, কেমনে প্রডিউস হইলো এটা, একটা নিউক্লিয়াস, যে একটা আনস্টেবল নিউক্লিয়াস ট্রান্সমিউট করে কি করলো, একটা প্রোটন আর একটা ইলেকট্রনে কনভার্ট হইলো। the proton stays in the nucleus, আর ইলেকট্রনটা কি করে, the electron is ejected at very high speed। তো ওই ইলেকট্রনটাকে আমরা কি বলি, বেটা মাইনাস পার্টিকেল, বুঝতে পারছো? তো তাহলে একটা বেটা মাইনাস পার্টিকেলের নেচারটা কি, the beta minus particle is an electron basically। তো এখন ইলেকট্রনের তো কোনো ম্যাস নাই, কিন্তু তার চার্জ কত, তার চার্জ হলো -1। তো তাহলে বেটা মাইনাস পার্টিকেলের নেচারটা নিয়ে আমরা বললাম। দেন আমাদের কি, এটা সিলেবাসে নাই, কিন্তু বেটা প্লাস নিয়ে বইয়ের মধ্যে লেখা আছে, কিন্তু বলেই দিছে যে এই রিলেটেড কোশ্চেন আমাদের আসবে না। তো তোমরা বড় হইলে একটা জিনিস পড়বা, কি জিনিস পড়বা, যে তোমার প্রত্যেকটা পার্টিকেলের করেসপন্ডিং অ্যান্টি পার্টিকেল থাকে, ঠিক আছে, একটা প্রোটন, প্রোটনের একটা অ্যান্টি পার্টিকেল অ্যান্টি প্রোটন, একটা নিউট্রন আছে, একটা নিউট্রনের অ্যান্টি পার্টিকেল কি, অ্যান্টি নিউট্রন, একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের অ্যান্টি পার্টিকেল অ্যান্টি হাইড্রোজেন। এরকম প্রত্যেকটা জিনিসের, ঠিক আছে, অল্টারনেট কি থাকে, একটা অ্যান্টি পার্টিকেল থাকে বা অ্যান্টি ম্যাটার থাকে। তো এখন ইলেকট্রনেরও কি আছে, ইলেকট্রনেরও এরকম করেসপন্ডিং অ্যান্টি পার্টিকেল আছে। তো ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেলটাকে অ্যান্টি ইলেকট্রনও বলা হয়,
কিন্তু এই পার্টিকেলটা যে ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেলটা হলো সবচেয়ে বেশি কমন। তো তার জন্য নতুন একটা নাম দেওয়া হয়েছে, এই ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেলটাকে আমরা কি নামে ডাকি নিদিতা? ফোটন। প্রোটন। তো প্রোটন, প্রোটন ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল না, পজিট্রন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পজিট্রন, এটা ভিডিওতে নাম পাওয়ার কথা। সো ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেলটার নাম কি? ম্যাস ইলেকট্রনেরই সমান, ঠিক আছে। এই অ্যান্টি প্রোটন গুলি কোথায় পাওয়া যায়? অ্যান্টি প্রোটন গুলি আসলে ক্রিয়েট হয়েছিল, বুঝছো, ইউনিভার্স যখন ক্রিয়েট হয়েছে বিগ ব্যাং এর সময়, তখন যত ম্যাটার প্রডিউস হয়েছে তার করেসপন্ডিং কি থাকতে হবে? অ্যান্টি ম্যাটারও থাকতে হবে। কিন্তু এই অ্যান্টি ম্যাটার গুলি আনস্টেবল, তো এর জন্য তারা অনেক তাড়াতাড়ি ডিকে হয়ে যায়। এই অ্যান্টি প্রোটন ক্রিয়েট করা যায়, বুঝছো রাইয়ানা? এই অ্যান্টি প্রোটন ক্রিয়েট করা যায় যে সুইজারল্যান্ডে আমাদের যেই সার্ন নামে একটা নিউক্লিয়ার রিয়েক্টর আছে। নিউক্লিয়ার রিয়েক্টর তো না, ওখানে মধ্যে আমাদের পার্টিকেল ফিজিক্স এর হিউজ একটা ল্যাব। যে তোমাদের স্টুডেন্ট বুকের যে কভারটা, ধরো এটা তোমাদেরকে একটা বই থেকে দেখাই, তোমাদের স্টুডেন্ট বুকের যে কভারটা, ওই কভারের মধ্যে কিসের পিকচার দেওয়া আছে জানো? এত বড় করে যে একটা ডোম শেপের, ওই জিনিসটা কিসের পিকচার? কারো আইডিয়া আছে? না, এই যে রেডিও অ্যাক্টিভ পার্টিকেল কি করে? রেডিও অ্যাক্টিভ পার্টিকেল আয়োনাইজিং রেডিয়েশন ইমিট করলো, যে একটা আলফা পার্টিকেল ইমিট করলো। তো এখন একটা আলফা পার্টিকেল কি নিজে তো চার্জ নাকি নিজিতা? একটা আলফা পার্টিকেল নিজে হলো চার্জ। কি চার্জ? +2। তো তার মানে তার কি আছে? ইট হ্যাজ ল্যাক অফ ইলেকট্রন। তো তার মানে তার কি দরকার? ইট ওয়ান্টস ইলেকট্রন। তো তখন সে কি করবে? কোন একটা নিউট্রাল পার্টিকেলের কাছ থেকে তার ইলেকট্রন গুলাকে টেনে নিজের কাছে নিয়ে আসা ট্রাই করবে না? একটা আলফা পার্টিকেল কোন একটা নিউট্রাল অ্যাটমের কাছে দিয়ে গেল, তো তখন কি করবে? অ্যাটমের আউটার শেল থেকে ইলেকট্রন গুলাকে টেনে আলফা পার্টিকেলটা নিজের কাছে টেনে নিয়ে আসবে। তো তখন আলফা পার্টিকেলটা যদি ইলেকট্রন ছুটায় নিয়ে আসে ওই নিউট্রাল পার্টিকেলের থেকে, তো তখন কি হয়ে গেল? ওই নিউট্রাল পার্টিকেলের ইলেকট্রন নাম্বার কমে গেল, তখন সে কি হয়ে গেল? আয়োনাইজ। আচ্ছা। ওকে, সো তাহলে এই যে লার্জ হ্যাড্রন কলাইডার, এই জিনিসটার নাম শোনার কথা। এটা খুবই কমন একটা মেশিন, বা অনেক বেশি কথা বলা হয় এটা নিয়ে সায়েন্টিফিক কমিউনিটিতে। এগুলা খুবই খুবই মজার জিনিস যেগুলো তোমরা পাবে। এটা কিসের পিকচার? তোমাদের স্টুডেন্ট বুকের একদম কভারটা ছিল না এটা? এটা হলো তোমাদের আইজিসিএস স্টুডেন্ট বুকের কভারটা। এটা কি? এটা হলো ওই যে সার্নের, যে এটার নাম বললাম লার্জ হ্যাড্রন কোলাইডার, এটা হলো সুইজারল্যান্ডে, বুঝছো? এটা হলো জাস্ট সারফেসে এতটুকু, মাটির নিচে এটা হিউজ। যে তোমার সুইজারল্যান্ড, সুইডেন, ফ্রান্স, এরকম অনেকগুলা দেশ মিলায় তাদের আন্ডারগ্রাউন্ডে এত বিশাল একটা ল্যাব ক্রিয়েট করছে, বুঝছো? হিউজ একটা ল্যাব। যে এটা কত বড় এটা নিয়ে তো এইগুলা জায়গাতে ওরকম পার্টিকেল গুলি ক্রিয়েট করে, বুঝছো? ওই পার্টিকেল গুলি ক্রিয়েট করে তাদের নেচার গুলা দেখে, ঠিক আছে তাই না? ওকে, সার্নের ওইটা নিয়ে আমরা বড় হইলেই পড়বো, এখন এটা নিয়ে আমরা যেতে না চাই। ফার্স্টে আমাদের রিভিউটা শেষ করি, 4টা বাজে আবার তোমাদের কয়জনের ক্লাস আছে। ওকে, সো তাহলে যে কথাটা বলতেছিলাম কি জিনিস, যে এটা হলো আমাদের কি আয়নাইজিং রেডিয়েশন গুলোর নেচার নিয়ে বলতেছিলাম। যে ইলেকট্রনের যে প্রত্যেকটা জিনিসের একটা অ্যান্টি পার্টিকেল আছে, ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেলটার একটা স্পেশাল নাম। কি নাম? ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেলটার নাম হলো পজিট্রন। এগুলা জিনিস সবকিছু নোট ডাউন করে ফেলবা, যে তোমাদের এইখানে যা লিখতেছে এটা করতে পারো, কিন্তু তোমাদের ওই যে লেকচার যে 5টা দেওয়া হয়েছে ওখানের মধ্যে সব ডিটেলসে বলা আছে, লেখা আছে। ওগুলা যা যা বলা হয়েছে প্রত্যেকটা জিনিসে নোট ডাউন করে ফেলবা। আচ্ছা, সেই পজিট্রনটা কিভাবে করে ক্রিয়েট হয়?
পজিট্রনটাও তোমার নিউক্লিয়াসের থেকে বের হয়। হাউ? নিউক্লিয়াসের ভিতরে থেকে একটা প্রোটন, যে তোমার নিউক্লিয়াসের ভিতরে যদি প্রোটন এক্সেস অ্যামাউন্টে থাকে, তো তখন কি হবে? বেশি করে যদি প্রোটন থাকে, তো তার মানে কি ইলেকট্রিক রিপালশন ফোর্সটা কি হবে? বেশি হবে না? তো এই যে ইলেকট্রিক রিপালশন ফোর্সটা হলো বেশি নিউক্লিয়াসে, তো এর জন্য সে কি আনস্টেবল। তো স্টেবল হওয়ার জন্য তার কি দরকার? প্রোটন নাম্বার কমানো দরকার। যে প্রোটন বেশি আছে দেখে সে আনস্টেবল। তো প্রোটন নাম্বার কিভাবে কমানো যায়? এই প্রোটনটা কি করে, এরকম মনে করা, প্রোটন স্প্লিট করে একটা নিউট্রন আর একটা পজিট্রনে কনভার্ট হয়। তো এখন নিউট্রন তো নিউক্লিয়াসে থাকারই মানুষ, তো নিউট্রনটা নিউক্লিয়াসে থেকে যায়। কিন্তু পজিট্রন সে তো নিউক্লিয়াসে থাকার মানুষ না, তো তখন তাকে কি করে? পজিট্রনটাকে হাই এনার্জিতে এমিট করে দেয়। যে একটু আগে বেটা মাইনাস পার্টিকেলের জন্য যেমন বললাম, একদম সেম কথাটা। বেটা মাইনাসের জন্য কি ছিল ব্যাপারটা? নিত্যা বেটা মাইনাসের জন্য একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন আর একটা ইলেকট্রন হয়। আর বেটা প্লাসের জন্য কি হয়? একটা প্রোটন ভেঙে একটা নিউট্রন আর একটা পজিট্রনে কনভার্ট হয়। তো এই পজিট্রনটাকে এমিট করে দেয়। তো এই পজিট্রনটাকে আমরা কি বলি? বেটা প্লাস পার্টিকেল। কিন্তু এই পজিট্রনটা আমাদের সিলেবাসে নাই, তো এটা নিয়ে আমরা এত বেশি ঘাটাবো না। ওকে, এরপরে আমাদের কি জিনিস? এরপর হলো আমাদের গামা রেডিয়েশন। বাইরে কি বৃষ্টি পড়ে নাকি? ওকে, সো তাহলে যে কথা বলতেছিলাম, যে এরপরে আমাদের কোন জিনিস? গামা রেডিয়েশন। হ্যাঁ, অ্যান্টি নিউট্রিনো, এটাও যে নিউট্রিনো নামের হলো একটা পার্টিকেল। নিউট্রিনো পার্টিকেলের অ্যান্টি পার্টিকেল হলো অ্যান্টি নিউট্রিনো। যে এখানের মধ্যে তোমাদের দেখাই আমাদের আসলে পার্টিকেল গুলি কি কি। ওগুলি পার্টিকেল নিয়ে আমাদের একটু বেশি এখন চিন্তা করা লাগবে না, বা তোমাদেরকে এই পার্টিকেল গুলির থেকে দেখাই যে কতগুলি পার্টিকেল আছে। এটা দেখো, একটা ইলেকট্রন, ইলেকট্রন নিউট্রিনো, মুয়ন, মুয়ন নিউট্রিনো, টাও, টাও নিউট্রিনো। এই 6টা পার্টিকেলকে বলা হয় লেপটন। ঠিক আছে, এই লেপটনের একটা ফ্যামিলি, কোয়ার্কের একটা ফ্যামিলি। কোয়ার্ক কি জিনিস? ওইটা হলো যে কোয়ার্ক গুলা দিয়ে আসলে প্রোটন নিউট্রন এসব বানানো হয়। কোয়ার্ক গুলা কি তারা? আপ ডাউন, স্ট্রেঞ্জ চার্ম, বটম টপ, এরকম। তো এখন কোয়ার্ক আর লেপটন দিয়ে বলতে গেলে ইউনিভার্সের সবকিছু বানানো। বুঝছো? যে আমরা কি ভাবি, তোমরা তো এখনো ছোট, তোমরা কি ভাবো যে প্রোটন আর নিউট্রন হলো ফান্ডামেন্টাল পার্টিকেল, মানে প্রোটন আর নিউট্রনের থেকে ছোট কিছু নাই, যে প্রোটন আর নিউট্রন কোনো কিছু দিয়ে বানানো না, তারাই মেইন সবচেয়ে ছোট পার্টিকেল। কিন্তু না, প্রোটনের ভিতরেও ছোট ছোট পার্টিকেল আছে, যাদের নাম কি? কোয়ার্কস। ঠিক আছে, তো এরকম এই যে পার্টিকেল গুলি, তো এই পার্টিকেল গুলির কি আছে? করেসপন্ডিং অ্যান্টি পার্টিকেল আছে। এই যে ইলেকট্রন, অ্যান্টি ইলেকট্রন, ইলেকট্রন নিউট্রিনো, অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনো, মুয়ন, মুয়ন নিউট্রিনো, মুয়ন কি বলে, মুয়ন অ্যান্টি মুয়ন, মুয়ন নিউট্রিনো, অ্যান্টি মুয়ন নিউট্রিনো, এরকম। কোয়ার্ক দিয়ে প্রোটন আর নিউট্রন বানানো। বুঝছো? প্রোটনের মধ্যে তোমার 3টা কোয়ার্ক আছে। এই যে আপ আর ডাউন কোয়ার্ক দিয়ে প্রোটন বানানো। যে প্রোটনের মধ্যে কি আছে? আপ, আপ, ডাউন। প্রোটন হলো এই 3টা কোয়ার্ক দিয়ে বানানো। নিউট্রন বানানো 3টা কোয়ার্ক দিয়ে, আপ, ডাউন আর ডাউন। তো এইসব বড় হওয়ার পরে শিখবা, এগুলো এখন মাথায় নেওয়ার দরকার নাই আর কি। বুঝছো? যে প্রোটন আর নিউট্রন এই যে কি দিয়ে বানানো? কোয়ার্ক দিয়ে বানানো। ওকে, তো এগুলো কতগুলো ফ্যান্সি নাম আছে, এগুলা নিয়ে বড় হলে অনেক অনেক জিনিস শিখার আছে। তো এখন আমরা জাস্ট বেসিক গুলি শিখতেছি। ওকে, কয়েকটা নাম আসবে আননোন নেমস, ওগুলো একটু পেশেন্স রাখা লাগবে বড় হইলে শিখার জন্য। ঠিক আছে নিতিতা? ওকে, তো তাহলে কি বলতেছিলাম, যে পজিট্রন আমাদের কিভাবে ক্রিয়েট হয়, দেন আমাদের গামা রেডিয়েশন। গামা কি করে? গামা তো হলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এখন একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জি ক্যারি করে কে? একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জি কিন্তু ক্যারি করে একটা জিনিসের নাম আমরা বলছিলাম আগে মনে হয়, এই জিনিসটার নাম কি? ফোটন। ঠিক আছে, ফোটন কাদেরকে বলি? ফোটনস আর এনার্জি ক্যারিয়ার্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে,
তো ফোটন কি করে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জি ক্যারি করে। তো গামা রেডিয়েশন একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ না, তো তাহলে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জিটা কে ক্যারি করবে? ফোটন। তো এখন এই ফোটন কি করতে পারে? পার্টিকেল প্রডিউস করতে পারে। যে আমাদের একটা ফর্মুলা পড়ছিলাম মনে আছে? এই ফর্মুলা সবাই আমরা জানি, বাট কি কাজ করে ওটা আমরা শিখে ফেলবো ও লেভেলসে অল্প করে, এ লেভেলসে আরো বেশি ডিটেলসে। E is equal to mc স্কয়ার, এই ফর্মুলা আমরা জানি না নিদিতা? Yes. তো তাহলে এই E is equal to mc স্কয়ার ফর্মুলাটা আসলে আমাদের কাছে কি বলে? এই ফর্মুলাটা আমাদেরকে বলে যে এনার্জি আর ম্যাস, ইতে এনার্জি, এম এ ম্যাস, ঠিক আছে? তো এখানের মধ্যে কি এনার্জি আর ম্যাস হলো তোমার ইন্টারকনভার্টিবল, যে একটা থেকে আরেকটাতে কি করা যায়? কনভার্ট করা যায়। তুমি এনার্জি থেকে ম্যাস প্রডিউস করতে পারো, ম্যাস থেকে এনার্জি প্রডিউস করতে পারো। তো তাহলে গামা রেডিয়েশনের এখানে যে ফোটন আছে, ফোটনের কি আছে? জাস্ট এনার্জি। তো ফোটন কি করতে পারে? ফোটন তার এনার্জি দিয়ে ম্যাস প্রডিউস করতে পারে। তো তখন এই ম্যাস প্রডিউস করে কি করে? সে চার্জ পার্টিকেল প্রডিউস করে। তো ওগুলা কি করে? আয়নাইজেশনে কাজ করে। গামা রেডিয়েশন কিভাবে আয়নাইজেশন করায় এইটা নিয়ে আমাদের কিছু জানতে হবে না, ওকে? তো এটা এখনের জন্য জাস্ট মনে রাখবা, গামা রেডিয়েশন ইজ আ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যার এনার্জি কে ক্যারি করে? ফোটন। অলরাইট। তারপরে নিউট্রন রেডিয়েশনের ব্যাপারটা কি? নিউট্রন রেডিয়েশনের ব্যাপারটা হলো কোন একটা নিউক্লিয়াসে এক্সেস নিউট্রন থাকলে মাঝে মাঝে কি করে? জাস্ট নিউট্রন গুলাকে ছেড়ে দেয়, বা নিউট্রন কয়েকটা এক্সেস নিউট্রনকে রিলিজ করে দেয়। তো এখন নিউট্রন তো নিউট্রাল, তো সে কি কোনো আয়নাইজেশন কজ করাতে পারবে? একটা নিউট্রাল পার্টিকেল তো কোনো আয়নাইজেশন কজ করাতে পারে না। তো তাহলে নিউট্রন রেডিয়েশনের জন্য কি না? নিউট্রন রেডিয়েশনের জন্য আয়নাইজিং রেডিয়েশন না। ওকে, এই যে আমরা কি এই অ্যারোটা দিয়ে এইগুলাকে বলতেছি আয়নাইজিং রেডিয়েশন, কিন্তু নিউট্রনটা হলো জাস্ট নরমাল রেডিয়েশন। তো তাহলে সে আয়নাইজিং রেডিয়েশন না কেন? বিকজ নিউট্রনের নিজের কি নাই? কোনো চার্জ নাই। তো নিজের যেহেতু কোনো চার্জ নাই, তো তার মানে সে কি করতে পারে না? কোনো আয়নাইজেশন কজ করাইতে পারে না। ঠিক আছে, ওকে। এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? নিউট্রন রেডিয়েশনের কাজটা কি? ওই যে স্টেবল হওয়া, যে একটা নিউক্লিয়াসটা আনস্টেবল কেন? বিকজ তার মধ্যে এক্সেস নিউট্রন আছে। তো এই এক্সেস নিউট্রনটাকে ছাড়ার জন্য তো তখন কি করে? নিউট্রনটাকে ছেড়ে দেয়। তো নিউট্রন যে রিলিজ করে ওটাকে আমরা কি বলি? নিউট্রন রেডিয়েশন বলি। এই নিউট্রন রেডিয়েশনের কাজ আছে, আমরা পরে পাবো, যে একটা নিউট্রন, যে মনে করো তুমি আনস্টেবল, ঠিক আছে? কেন? বিকজ তোমার মধ্যে এক্সেস নিউট্রন আছে। তো তুমি কি করবা? এক্সেস নিউট্রনটাকে ছেড়ে দিবা। ওকে, তো এখন আমি এতক্ষণ কি ছিলাম? স্টেবল ছিলাম। তুমি আনস্টেবল ছিলা, তো তুমি কি করছো? তোমার মধ্যে এক্সেস যে নিউট্রনটা ছিল তুমি এটা ছেড়ে দিছো। আচ্ছা দাঁড়াও, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে বলতেছি। ওকে, সো তাহলে যে জিনিসটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, যে নিউট্রন রেডিয়েশন নিয়ে নাকি, যে তুমি আনস্টেবল কেন? বিকজ তোমার মধ্যে এক্সেস নিউট্রন আছে। তো তুমি এক্সেস নিউট্রনটাকে কি করবা? ছেড়ে দিবা। তো তুমি এক্সেস নিউট্রনটা ছাড়লা, ভালো কথা। এখন আমি ছিলাম স্টেবল বিকজ আমার মধ্যে কোনো এক্সেস নিউট্রন ছিল না। কিন্তু তুমি যে নিউট্রনটা ছাড়ছো, ওই নিউট্রনটা যদি আমার নিউক্লিয়াসের কাছে আসে, আমি কি নিউট্রনটাকে দূরে সরাইতে পারবো? নিউট্রনটা তো একটা নিউট্রাল পার্টিকেল, তো তাহলে সে ইলেকট্রিক চার্জের কাছে অ্যাট্রাক্টেডও হয় না, রিপেলডও হয় না। তো তাহলে তোমার রিলিজ করা নিউট্রনটা যদি আমার দিকে আস্তে আস্তে আমার নিউক্লিয়াসের মধ্যে ঢুকে যায়, তো তখন কি হবে? আমার নিউক্লিয়াসে এখন এক্সেস একটা ইলেকট্রন হয়ে, কি বলে, এক্সেস একটা নিউট্রন হয়ে গেল না? বলতো। Yes. তো আমার মধ্যে এখন এক্সেস নিউট্রন চলে আসাতে আমি এখন কি হয়ে যাব? আনস্টেবল হয়ে যাব। তো আমি আনস্টেবল হয়ে কি করব? তখন কোন রেডিয়েশন ছাড়তে পারি বা স্প্লিট আপ করতে পারি। তো এরকম স্প্লিটিং আপের একটা রিঅ্যাকশন আছে, যেটা পড়বো, ওটাকে বলা হয় ফিশন রিঅ্যাকশন। ওইটা আমরা চ্যাপ্টার 24 এ পড়বো, ঠিক আছে? চ্যাপ্টার 24 না, সরি, চ্যাপ্টার 25, ঠিক আছে? চ্যাপ্টার 25 এর মধ্যে পড়বো যে একটা ফিশন রিঅ্যাকশন কিভাবে হয়, যে একটা লার্জ নিউক্লিয়াস ভেঙে দুইটা স্মল নিউক্লিয়াস ফর্ম করে। তো এটাকে বলা হয় ফিশন রিঅ্যাকশন। তো ওইসবে আমরা আসবো পরে। তো যেই কথা বললাম, যে নিউট্রন রেডিয়েশন তাহলে কি করে? ডিরেক্টলি আয়নাইজেশন করায় না, কিন্তু তাকে যদি কেউ অ্যাবজর্ব করে, যে নিউট্রন রেডিয়েশনটা যে ছাড়ছে, ওই নিউট্রন রেডিয়েশনটাকে যদি কেউ অ্যাবজর্ব করে, তো তখন সে কি হয়ে যাবে?
it can in turn become unstable. So that unstable particle can cause ionization or get split up. আয়নাইজেশন করা খারাপ, আমরা থামাইতে পারবো, এটা আসলে থামানোটা তেমন ইজি না। কেন? বিকজ এইসব পার্টিকেল গুলো তো খুবই ছোট, তাদেরকে তো আমরা চোখে দেখতে পারি না যে আমাদের কাছে আসতেছে তো আমরা রিপেল করে দূরে সরে দেবো বা এমন কিছু, বুঝছো? তো এর জন্যই এই যে এই আয়োনাইজিং রেডিয়েশন গুলি যখন ছাড়া হয়, তো এর জন্য আমরা কি করতে চাবো না, উই উইল নট ওয়ান্ট টু গেট এক্সপোজড টু রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন। তো এর জন্য রেডিও অ্যাক্টিভ যে কোনো রিজিয়নে আমরা কি করব না, বেশিক্ষণ এক্সপোজড থাকবো না। আমরা যদি বেশিক্ষণ রেডিয়েশনের কাছে এক্সপোজ থাকি তো তখন কি হবে, আমাদের বডিতে ক্যান্সার বিল্ড আপ করতে পারে, বুঝছো? তো এর জন্য ওই যে আমাদের হিরোশিমা নাগাসাকিতে যে অ্যাটম বম্ব ফালাইছে ওখানের মধ্যে কি রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল আছে ওখানের মধ্যে, তো ওইখানের মধ্যে অনেক অনেক হাই আয়োনাইজিং রেডিয়েশন। তো এটার জন্য ওখানে কিন্তু জাপানের কোনো গরু ছাগল ওখানে ঘাসও খাইতে পারে না, ওখানে পানিতে কোনো মাছ থাকে না, ওখানের সবকিছু কি করে দিতে হয়েছে, অ্যাবান্ডন করে দিতে হয়েছে, বুঝতে পারছো? তো এটা আমাদের আসলে প্রিভেন্ট করার কিছু নাই, জাস্ট কি করতে হবে, যত পসিবল তার রিলিজটাকে মিনিমাইজ করা লাগবে, তাহলে যেন আমাদের বাইরের কারো ক্ষতি না হয়, বুঝতে পারছো? ভাইয়া বলো। এই রিলিজ রেডিও অ্যাক্টিভ ইয়াগুলো পার্টিকেলসগুলো এগুলি ক্যাচ করে বন্ধ করে রাখা যাবে না? না, আমরা তো রেডিওঅ্যাক্টিভ পার্টিকেল গুলোকে চোখে দেখতে পাবো, খালি চোখে। ওই এয়ারটাকে ক্যাপচার করে ফেললে? এয়ারটাকে ক্যাপচার করবে, এয়ারটা কত বড়, তোমার ওগুলা তো অনেক হাই কাইনেটিক এনার্জিতে মুভ করে, তাদেরকে তো তুমি দেখতে পাবা না চোখে। যেগুলা জিনিস আমরা করি যে ল্যাবের জন্য বা ওই যে সার্নের ওইসবের জন্য আমরা ক্লোজড একটা চেম্বারের মধ্যে কাজ করি, তো তাহলে ওখানে থেকে তো কোনো কিছু রিলিজ হয় না যদি না কোনো লিক হয়ে থাকে। কিন্তু এমনিতে ওপেন এয়ারে যেসব আয়োনাইজিং রেডিয়েশন যা যা থাকে ওগুলো তো আমরা চোখে দেখতে পারবো না, বা তুমি তো পুরা অ্যাটমসফিয়ারের এয়ার গুলাকে তো আটকায় ফেলতে পারবা না, তো ওগুলা তোমার ফ্রিলি মুভ করবেই এন্ড আমাদেরকে ক্ষতি করবে। তো আমাদের যেই কাজটা করা লাগবে যত কম পসিবল তাদের কাছে এক্সপোজ হওয়া, বুঝতে পারছো? ভাইয়া হিরোশিমা নাগাসাকির আশেপাশে যেগুলো আছে ওগুলাকে এগুলা ইয়া করে না? হ্যাঁ, ওগুলাকেও করে, তো ওর জন্য ওখানের মধ্যে এমন ভাবে তারা ডিল করে যে সারাউন্ডিং এরিয়া গুলাকেও বাফার রিজিয়ন হিসেবে ধরে, যে ওগুলাকেও একটা সার্টেন ডিসটেন্স ধরে দেন ভিতরের মানুষরা কাজ করে। যে ওই হিরোশিমা নাগাসাকি তো অ্যাবান্ডন, তাদের আশেপাশের এরিয়া গুলাও অনেকগুলা জায়গা তাদেরকে কি করে দিতে হয়েছে, ছেড়ে দিতে হয়েছে, বিকজ ওখানেও রেডিয়েশন কি করে আস্তে আস্তে ছড়ায়। তো ওখানের মধ্যে তারা যত পসিবল কি করে, ওখানের মধ্যে মনে করো বিশাল বিশাল ওয়াল বানায় বা ওরকম কোন চেম্বার বানায় যত পসিবল ওই এরিয়াটাকে যেন অ্যাটলিস্ট আটকায় রাখতে পারে, বিকজ ওইটা তোমার বাতাসের সাথে তো নাইলে কি করবে, পুরা দেশ জুড়ে বা পুরা ইয়ে ধরে ছড়া যাবে। কিন্তু ওইটা আরো ভালো যে পুরা দেশ জুড়ে বা পুরা কন্টিনেন্ট জুড়ে যদি ছড়ায় যায় তো তখন কি হবে, কনসেন্ট্রেশনটা কমে যাবে না, যে বড় একটা এরিয়াতে ডিস্ট্রিবিউট হয়ে যেতেছে, কিন্তু তখন লং টার্মে যে ঠিকই বাজে ইফেক্ট হবে। এগুলোর কতগুলি ব্যাকড্রপ আছে আর কি, যে অনেকগুলা ডিসঅ্যাডভান্টেজ কনসিডারেশনে নিয়ে দেন বেস্ট একটা পসিবল টাইম ডিসিশনটা এগুলো নেওয়া আমাদেরকে লাগে। কি বলো, বুঝি নাই। একটা টাইমে এগুলা রেডিও অ্যাক্টিভ হইতে থাকলে তাহলে এগুলো আমাদের এফেক্ট করতে পারে। হ্যাঁ, ওই তো ওইটার জন্যই তো ওখানের মধ্যে মানুষদের যদি রেডিয়েটিভ রেডিয়েশন এরকম এক্সপোজ থাকে ইয়ে থাকে, ওখানের মধ্যে একটা জিনিস হয় যে অনেক বছর ধরে থাকতে 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 একটা ইমিউনিটি আসে বা একটা থ্রেশহোল্ড ইনক্রিজ করে। তো ওগুলা নিয়ে আমরা পড়বো সামনের চ্যাপ্টারে। ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বলতে একটা জিনিস আছে, তো আমাদের সবার সারাউন্ডিং এ কিন্তু ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের এইসব আছে। আমরা কিন্তু এখনো রেডিও অ্যাক্টিভিটিতে এক্সপোজ, যে আমাদের বডিতেও কি আছে, কার্বন আছে না নিদিতা, এয়ারে কার্বন ডাই অক্সাইড আছে, আমাদের বডি কার্বন দিয়ে বানানো, দেন গাছপালা এইসব কার্বন দিয়ে বানানো। তো এইসব কার্বনের মধ্যে কি থাকতে পারে, কার্বন 14ও থাকতে পারে নাকি? তাই কার্বন 14 কি করে, আয়োনাইজিং রেডিয়েশন ইমিট করে না। কিন্তু এই যে আমাদের অ্যাটমসফিয়ারে যতটুকু এক্সপোজ বা অ্যাটমসফিয়ারে যতটুকু রেডিও অ্যাক্টিভিটি আছে, ওই রেডিও অ্যাক্টিভিটিটা হলো আমাদের
রিলেটিভলি কম, বা এটা আমরা কি হয়েছে হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ ইয়ার্স ধরে আমরা আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, বা আমাদের এখন বডিতে কি করে না, ওই রেডিয়েশনটা ইফেক্ট করতে পারে না, বা এর থেকে বেশি রেডিয়েশনে যদি এক্সপোজড হই তো তখন আমাদের কি হবে, ওইটাকে ট্যাকেল করতে সমস্যা হবে, তো তখন বডিতে যে সমস্যা হবে। বুঝতে পারছো? Yes, ভাইয়া। ওকে, আচ্ছা, তো এখন আমার 4টা থেকে আরেকজনের সাথে টাইম দেওয়া যে ওকে কোশ্চেন পেপারের প্রবলেম দেখানো লাগবে অক্টোবর A2 দিবেও। তো আমরা ফার্স্ট অফ অল এই চ্যাপ্টারে এতটুকু ডিসকাস করলাম। নেক্সট ক্লাসে আমরা আরেকটু কয়েকটা ব্যাপার, যে আলফা বেটা এদের পেনিট্রেটিং পাওয়ার, আয়নাইজিং পাওয়ার, এগুলা নিয়ে কয়েকটা ডিসকাশন ছিল, তো ওগুলা নিয়ে আমরা কথা বলবো। বাট তোমাদেরকে চ্যাপ্টার 25 এর কি বলে চ্যাপ্টার 23 এর ভিডিও আজকে রাতের মধ্যে এরকম দিয়ে রাখবো, তো তাহলে যেন তোমরা নেক্সট উইকের আগে দেখে রাখতে পারো। তো আমরা সানডের ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করব, এন্ড ওই চ্যাপ্টারের যে ভিডিওগুলো দেওয়া হবে ওগুলো থেকে অল্প ডিসকাশন করবো, ঠিক আছে? তো আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ।